নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন আর্থার মরিসনের লেখা দ্য কেস অফ মিস্টার ফোগাট। এই গল্পে আপনাদের সাথে পরিচয় করাবো ডিটেকটিভ মার্টিন হেউটের সাথে। ইনিও শেরলক হোমসের মতোই পর্যবেক্ষণের উপরেই বিশ্বাস রাখতেন এবং প্রতিটা খুঁটিনাটি তথ্য গুরুত্বপূর্ণ বলে গণ্য করতেন। আর্থার মরিসন মার্টিন হেউটকে নিয়ে মোট 24টি গল্প লিখেছিলেন। যতদূর সম্ভব উনি আর্থার কোনান ডয়েলের শেরলক হোমসের থেকে অনুপ্রাণিত হয়েই মার্টিন হেউটের জন্ম দেন। আর মার্টিন হেউটের আজকের এই গল্পের সাথে শেষ হবে ক্লাসিক ডিটেকটিভ সিরিজ। পরবর্তীতে আবার নিয়ে আসব নতুন আরও কিছু গোয়েন্দা চরিত্রের কাহিনী। আপাতত শুনতে থাকুন আজকের গল্প, আর্থার মরিসনের লেখা দ্য কেস অফ মিস্টার ফোগাট। মার্টিন হেউট গভীর বিশ্বাস রাখতেন সম্ভাবনার উপর, বিশেষত যখন কথাটা আসতো তদন্ত করার। এমনকি যখন সূত্রগুলো সব বেখাপ্পা লাগতো, তখনও উনি সেগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবেই গণ্য করতেন, যদি সেগুলো একই দিকে নির্দেশ করে তবুও। তিনি বলতেন, যখন দুটো তুচ্ছ সূত্র একই দিকে ইশারা করবে, তখন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেমন, যদি উনি খুঁজছেন একজন মানুষকে যে টেরা এবং তার হাতে একটা জন্মদাগ আছে এবং সে খুঁড়িয়ে চলে, সেক্ষেত্রে একজন টেরা মানুষের খোঁজ করাটা খুবই তুচ্ছ বিষয় হয়, কারণ টেরা মানুষ অনেকেই রয়েছে। কিন্তু যদি সেই মানুষটার ডান হাতে একটা জন্মদাগ থাকে, সেক্ষেত্রে টেরা এবং জন্মদাগের সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সুতরাং সেগুলো হতে পারে ছোটোখাটো সূত্র, কিন্তু একসাথে হতে পারলে তাদের মূল্য বেড়ে যাবে। প্রমাণের ওজনটাও আর দ্বিগুণ হবে না। সেটা দ্বিগুণ হওয়া সম্ভব যদি সেখানের অর্ধেক পুরুষের টেরা চোখ এবং ডান হাতে জন্মদাগ থাকে, তাহলেই হবে। কিন্তু বাস্তবে সেরকমটা হওয়া একেবারে না বললেই চলে। হয়তো 1000 ভাগে 1 ভাগ সম্ভাবনা রয়েছে। যখন দুটো নগণ্য সূত্র একই দিকে ইশারা করে, তখন সেগুলো গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে দাঁড়ায়। আর যখন সেই মানুষটাকে ঘুরিয়ে চলতে দেখা যায়, যেটা কিনা আরও একটা নগণ্য সূত্র, সেটাও তখন বাকিগুলোর সাথে মিলে কেসটাকে একেবারে শক্ত করে তোলে। বার্টিলান সিস্টেমে শনাক্তকরণ করার পদ্ধতিটাও এরকমভাবেই করা হয়। বহু মানুষের উচ্চতা সমান হয়, অনেকের পায়ের দৈর্ঘ্য সমান হয়, আবার অনেকের মাথার পরিধি সমান হয়। তবে যখন এই সমস্ত কিছুর মাপ নিয়ে তাদের দেখা হবে, তখন সবাইকে আলাদা আলাদাভাবে শনাক্ত করা সম্ভব। শুধু একবার ভেবে দেখুন, আপনার কাছাকাছি এমন কতজন আছে যাদের শারীরিক বৈশিষ্ট্যের সাথে আপনার সমান মিল রয়েছে। হেউটের এই ধারণা অপ্রত্যাশিতভাবে সঠিক প্রমাণ হলো। পুরনো বাড়িটা যেখানে আমার ঘর এবং হেউটের অফিস, সেখানে অবিবাহিত পুরুষদের থাকার জন্যও কিছু ঘর ছিল, আর নিচের তলায় ছিল কিছু অফিস। ওপর তলার পিছন দিকে একজন মোটাসোটা মধ্যবয়স্ক লোক থাকতেন, যার নাম ফোগাট। উনি 4টে রুম নিয়ে থাকতেন। আমি তার নাম জানতে পারি সেখানে কিছুদিন থাকার পর, যখন বাড়ির মালকিন ভুলবশত তার নাম নিয়ে ফেলেন। তখন তার নাম বাকি সকলের মতো দরজার সামনের দেওয়ালে লেখা নেই। মিস্টার ফোগাটের কোনো বন্ধু ছিল না, কিন্তু নিজের ঘরে তিনি বিলাসবহুল জীবন কাটাতেন। সিঁড়ি দিয়ে তার ঘরের দিকে শ্যাম্পেনের বোতল নিয়ে যাওয়া খুবই সাধারণ ব্যাপার ছিল। একবার অভিনব একটা পেইন্টিংও নিয়ে যেতে দেখেছি উপরতলায়, যেটা আমার মতো মধ্যবিত্ত সাংবাদিকেরও ঈর্ষা হলো দেখে। মানুষটা কিন্তু তেমন আকর্ষণীয় ছিল না। তার অত্যাধিক ওজন ছাড়াও তার একটা অভ্যাস ছিল, লম্বা ঘাড় শুদ্ধ মাথাটা এগিয়ে নিয়ে হাঁটা, এবং তার বড় স্ফীত চোখ জোড়া আমাকে মাছের কথা মনে করিয়ে দিত। মোট কথায় সে ছিল অভদ্র, অহংকারী এবং অবিশ্বস্ত, যার মধ্যে লক্ষণীয় কোনো গুণ ছিল না। আর সে একদমই সুন্দর ছিল না। অবশেষে একদিন তাকে নিজের ঘরে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। ঘটনাটা এইভাবে ঘটে।
আমি এবং হেউড ক্লাবে বসে ডিনার করছিলাম। তারপর রাতের দিকে ফিরে আসি আমার ঘরে, ধূমপানের সাথে একটু গল্পগুজব করব বলে। সেদিন আমি 2 সেট বই কেনার চুক্তি করে এসেছিলাম, যেগুলো খুবই মূল্যবান বই। আমরা দুজন বসে বসে সেই বই নিয়েই আলোচনা করছিলাম। হঠাৎ কানে এলো তীক্ষ্ণ একটা শব্দ। শব্দটা যে বাড়ির মধ্যে থেকে এসেছে তাতে কোনো সন্দেহ নেই। আমরা আরও কিছুক্ষণ শোনার চেষ্টা করলাম, কিন্তু আর কোনো শব্দ এলো না। হেউড ভাবল শব্দটা শুনতে গুলির শব্দের মতো লাগলো। বসতিপূর্ণ এলাকায় গুলির শব্দ আসা সাধারণ ব্যাপার নয়। আমি উঠে গিয়ে ল্যান্ডিংয়ে বেরিয়ে দেখলাম চারপাশটা। আমি যখন সিঁড়ি ধরে উপরের তলায় যাচ্ছিলাম, চোখে পড়ল মিসেস ক্লেটনকে, আমাদের বাড়ির মালকিন। তাকে দেখে বেশ ভীত মনে হল। তিনি জানালেন শব্দটা এসেছে মিস্টার ফোগাটের ঘর থেকে। ওনার সন্দেহ ফোগাট হয়তো ভুলবশত তার নিজের পিস্তলটা চালিয়ে ফেলেছে। আমরা দুজন মহিলাকে অনুসরণ করলাম এবং উনি ফোগাটের ঘরের দরজায় নক করলেন, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না। দরজার উপরে ছোট জানলাটা দিয়ে বেরিয়ে আসা আলো আমরা দেখতে পাচ্ছিলাম, যার মানে ফোগাট বাড়িতেই আছে। আমরা আবার নক করলাম, এবার একটু বেশি জোর দিয়ে। সেই সাথে হাঁক দিলাম তার নাম ধরে, কিন্তু তাও কোনো উত্তর নেই। দরজা ভিতর থেকে বন্ধ, এবং যখন মিসেস ক্লেটন নিজের চাবি দিয়ে দরজা খুলতে যাচ্ছিলেন, তখন আমরা দেখলাম ফোগাটের চাবি ভিতরের তালায় আটকানো রয়েছে। মিসেস ক্লেটন অত্যন্ত ভয় পেয়ে গেলেন, খারাপ কিছু একটা হয়েছে ভেবে। তারপর হেউড কোনোভাবে দরজাটা খুলতে সক্ষম হয়। সত্যিই খারাপ কিছু একটা ঘটেছে। রুমের ভেতর মিস্টার ফোগাট বসে রয়েছে টেবিলের সামনে। তার মাথা ঝুঁকে রয়েছে, কোনো নড়াচড়া নেই তাতে। তার পোশাক বেশ গোলমেলে, এবং ওনার পাশে রাখা আছে একটা রিভলভার, যেমনটা তিনি ব্যবহার করতেন আর্মিতে। মিসেস ক্লেটন আতঙ্কিত হয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। ব্রেট, তাড়াতাড়ি বলে ওঠে হেউড, একজন ডাক্তার আর পুলিশ ডাকো। আমি হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে নেমে এলাম। আমার প্রথম যে চিন্তা তা হলো একজন ডাক্তার খোঁজা। মনে শুধু আশা মিস্টার ফোগাট যেন এখনো জীবিত থাকে। কাছাকাছি কোনো ডাক্তারের কথাই আমার মাথায় এলো না, কিন্তু আমি ছুটে গেলাম রাস্তা ধরে স্ট্র্যান্ডের দিকে। মনে হলো এই দিকেই ডাক্তার পাওয়ার সম্ভাবনা বেশি, তবে পুলিশ পাওয়াটা কঠিন এদিকে। আমার 5 মিনিট সময় লাগলো একজন ডাক্তারকে খুঁজে পেতে। তাকে এবং একজন পুলিশকে সাথে নিয়ে ফিরে আসতে আমার আরও 5 মিনিট সময় লাগলো। ডাক্তারের কথা অনুযায়ী ফোগাট নিশ্চিতভাবে তখনই মারা গিয়েছে, আর যা দেখা যাচ্ছে সেই নিজেকে গুলি করেছে। গুলিবিদ্ধ স্থানের আশপাশটা কালো হয়ে রয়েছে, এবং অন্যান্য সূত্র তাই বলছে। কোনো মানুষই এই ঘর থেকে ওই দরজা দিয়ে বের হয়নি, কারণ তার ল্যান্ডিং পেরিয়ে যাওয়ার সময় তা আমার কানে আসতো। তাছাড়া দরজা ছিল ভেতর থেকে বন্ধ। ঘরে 2টো জানলাও রয়েছে, যেগুলো বন্ধ করা। একটার হুড়কো লাগানো আর অন্যটার হুড়কোটা ভাঙা, যেহেতু অনেক পুরনো হয়েছে তাই। সেই জানলাগুলো মাটি থেকে কমপক্ষে 50 ফুট উঁচুতে, আর কিছু ধরে নামার মতো তেমন কিছুই নেই। বাকি ঘরের জানলাগুলো বন্ধ এবং লক করা। যতদূর বোঝা যাচ্ছে এটা একটা আত্মহত্যার কেস, যদি না এটা ভুলের দোষে ওনার করা নিজের হাতে কোনো অ্যাক্সিডেন্ট হয়। তারপর এক সময় পুলিশ এসে সমস্ত জায়গা ঘিরে ফেলে এবং আমাদের বাইরে যেতে বলা হয়। আমরা মালকিনের রান্নাঘরে উকি দিলাম। দেখলাম সেখানে মহিলার মেয়ে তাকে জল খাইয়ে সামলানোর চেষ্টা করছে। এতটা ভেঙে পড়বেন না মিসেস ক্লেটন, না হলে আমাদের কি হবে ভাবুন। ডাক্তারের বিশ্বাস এটা একটা দুর্ঘটনা। হেউড বলল। তারপর সে নিজের পকেট থেকে সেলাইয়ের তেলের ছোট একটা শিশি বের করল এবং মহিলার মেয়ের হাতে তা দিল। সেটা ধার দেওয়ার জন্য ধন্যবাদ জানালো তাদের। তদন্ত চলাকালীন তেমন জোরালো কোনো প্রমাণ সামনে আসছিল না। গুলির শব্দ শোনা গেছে,
এবং দেহটা পাওয়া যায়। এর বাইরে আর কিছুই নেই। মৃতের কোনো বন্ধু বা আত্মীয় স্বজন কেউই এলো না। এটা আত্মহত্যা নাকি খুন, সেই ব্যাপারে ডাক্তার তার নিজের মতামত দিলেন। পুলিশের খুঁজে পাওয়া প্রমাণও একই দিকে নির্দেশ করছিল। সেখানে কোনো রকম প্রমাণই নেই যে সেই রাতে কেউ মিস্টার ফোগাটের সাথে ওই ঘরে ছিল বলে। অন্যদিকে তার নথিপত্র, তার ব্যাংকের বইয়ে দেখা যাচ্ছে ভালো পরিমাণ টাকাই রয়েছে তার কাছে। ফলে নিজের জীবন নেওয়ার কোনো কারণই ছিল না তার। পুলিশ ওনার কোনো বন্ধু বা আত্মীয়কে খুঁজে পেল না, শুধুমাত্র কিছু পরিচিত এবং তার ক্লাবের কিছু মেম্বার ছাড়া। কোর্টে জুরি নিজেদের সিদ্ধান্ত জানালেন মিস্টার ফোগাটের মৃত্যু ছিল আকস্মিক। তো ব্রেট, এই রায়ের ব্যাপারে তোমার কি ধারণা? পরে আমাকে জিজ্ঞেস করে হেউড। আমি বললাম যে যুক্তি দিয়ে দেখলে এই একটাই সম্ভাবনা থাকে, আর সাধারণভাবে কেসটাও সেই দিকেই ইঙ্গিত করছে। সে বলল, হ্যাঁ, দেখে হয়তো তাই মনে হচ্ছে। জুরির দৃষ্টিভঙ্গি দিয়ে এবং যেসব তথ্য তাদের হাতে ছিল সেদিক থেকে তাদের রায় যুক্তিসঙ্গত। কিন্তু মিস্টার ফোগাট নিজেকে গুলি করেননি। একজন জোয়ান ছেলে তাকে গুলি করেছে, যে কিনা লম্বা এবং চটপটে, সম্ভবত নাবিক। কিন্তু নিশ্চিত সে এমন কেউ যে জিমন্যাস্টিকে পারদর্শী। আমার বিশ্বাস যদি আমি সেই ছেলেটাকে সামনে দেখি তাহলে চিনে নিতে পারব। তুমি কি করে জানলে সেটা? শুধুমাত্র কিছু সহজ অনুমানের উপর ভিত্তি করে, যেটা তুমিও খুব সহজে আন্দাজ করতে পারবে। কিন্তু যদি ভালো করে ভাবো তাহলেই। তাহলে তদন্তের সময় কিছু বললে না কেন? দেখো বন্ধু, তদন্তের সময় তারা অনুমান বা ধারণার দিকে বেশি আগ্রহী ছিল না। তাদের দরকার ছিল শক্তপোক্ত প্রমাণ। যদি আমি সত্যি খুনিকে চিহ্নিত করতে পারি তাহলে আমি তা পুলিশকে জানাবো। বাস্তবে হয়তো এটাও সম্ভব যে আমি যা যা দেখেছি এবং লক্ষ্য করেছি সেসব পুলিশও করেছে, কিংবা তার থেকেও বেশি। তারা তদন্তের সময় সেসব কিছুই প্রকাশ করেনি, কারণ সেটা যথাযথ হবে না। কিন্তু তোমার কথা যদি ঠিক হয় তাহলে সে মানুষ গেল কোথায়? এসো, আমরা বাড়ির কাছে এসে পড়েছি। চলো বাড়ির ভিতরে গিয়ে সবকিছু খুঁটিয়ে দেখা যাক। আমরা জানি যে সে ফোগাটের দরজা দিয়ে বেরিয়ে ল্যান্ডিং ধরে পালাতে পারত না। এবার আমরা যখন জানি যে সে ওখানে ছিল এবং চিমনি দিয়ে পালানো সম্ভব নয়, যেহেতু ফায়ারপ্লেসে আগুন জ্বলছিল, তাই সে নিশ্চয়ই জানলা দিয়েই পালিয়েছে। সেখানে শুধুমাত্র একটাই জানলা রয়েছে যেটা দেখলে বোঝা যাবে যেটার হুড়কোটা ভাঙা, কারণ বাকি জানলাগুলো ভেতর থেকেই বন্ধ ছিল। তাই ওই জানলাটাই হলো তার পালানোর একমাত্র রাস্তা। সেটা কি করে? জানলাটা তো 50 ফুট উঁচুতে। হ্যাঁ, তা তো একদম ঠিক। কিন্তু তোমার এই ধারণায় কেন হলো যে জানলা দিয়ে নামাটাই একমাত্র পালানোর রাস্তা? উপরে তাকিয়ে দেখো, যে জানলাটা সবচেয়ে উপর তলায় এবং চওড়া ফলক রয়েছে। জানলাটার উপরে বাড়ির ধার বরাবর শুধু চ্যাপ্টা দেওয়ালটাই আছে, কিন্তু ডান দিকে কয়েক ফিট উপরে একটা লোহার নল রয়েছে। এবার ভালো করে বোঝো, নলটা কিন্তু শীষে দিয়ে তৈরি নয়, বরং সেটা শক্ত লোহার তৈরি, যেটা একেবারে শেষ প্রান্তে লোহার একটা বন্ধনীর সাথে যুক্ত রয়েছে। যদি কোনো লম্বা মানুষ জানলার ওই চওড়া ফলকটার উপর দাঁড়ায়, তারপর যদি সে নিজের শরীর সোজা রেখে ডান দিকে খানিকটা ঝুঁকে যায়, তাহলে সে লোহার নলটার কাছে পৌঁছাতে পারবে। তার এই শরীর প্রসারণ এবং পায়ের চেটো থেকে আঙুলের ডগা অবধি 7 ফুট 3 ইঞ্চি। আমি মাপ নিয়ে দেখেছি। একজন চটপটে জিমন্যাস্ট বা নাবিকের দ্বারাই সেই লোহার নল ধরে লাফ দিয়ে নিজের শরীরটা ছাদে তোলা সম্ভব। তুমি হয়তো বলতে পারো যে তাহলে লোকটাকে অত্যন্ত দক্ষ, চটপটে এবং ধীর স্থির হতে হবে। তাহলে তুমি ঠিক ধরেছ, কিন্তু এই সূত্রটা আসলে সেই মানুষটাকে চিনে নেবার কাজটা আরো সহজ করে দেয়। যেহেতু আমি জানি লোকটা তখনও ভিতরেই ছিল, আমি জানি যে সে এইভাবেই পালায় এখান থেকে, যেমনটা আমি বর্ণনা করলাম। এটা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। শুধুমাত্র এই একটাই রাস্তা ছিল, কঠিন হলেও এই একটাই পথ। বাইরে বেরিয়ে সেখান থেকে জানলা বন্ধ করার ব্যাপারটাও প্রমাণ করে তার বিশেষ দক্ষতা, কারণ মাটি থেকে সেখানের উচ্চতা যথেষ্ট।
সবকিছু পরিষ্কার হলো ঠিকই, কিন্তু আসল এক ব্যাপার এখনো অন্ধকারে থেকে গেল। তুমি বলছো আরও একজন সেই ঘরে উপস্থিত ছিল, সেটা তুমি কি করে বুঝতে পারলে? যেমনটা আমি বললাম, এটা হলো স্পষ্ট বিবেচনা। এখন আমি চাই তুমি চেষ্টা করো আর আন্দাজ করো কি করে আমি এই সিদ্ধান্তে এলাম। তুমি সবসময় আমার কাজে আগ্রহ রাখো এবং গভীর মনোযোগ দাও সেসবে। চলো এটাকে তোমার একটা সাধারণ অনুশীলন বানানো যাক। মনে করো সেই ঘরের দৃশ্যটা এবং ভাবো সেখানে ছড়িয়ে থাকা বিভিন্ন জিনিসগুলোর কথা, যেগুলো এই কেসের ক্ষেত্রে প্রাসঙ্গিক। পর্যবেক্ষণ হলো আমার কাজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। যাই হোক, তুমি কি ওখানে কোনো খবরের কাগজ দেখেছো ঘরের মধ্যে? হ্যাঁ, মেঝের উপর একটা সান্ধ্য খবরের কাগজ পড়েছিল, তবে সেটা আমি পরীক্ষা করিনি। আর কিছু? টেবিলে একটা হুইস্কির বোতল ছিল, যেটা সাইনবোর্ডের স্ট্যান্ড থেকে নেওয়া হয়েছিল, সেই সাথে একটা গ্লাস। এই তথ্যটা আমার নজরে আসে কারণ এর থেকে বোঝা যায় যে ঘরে একমাত্র সেই উপস্থিত ছিল। হ্যাঁ, আমিও করেছিলাম, তবে এটা অনুমানকে তেমন জোরালো করতে পারবে না। যাই হোক, বলে যাও। সাইনবোর্ডের উপর একটা ফলের স্ট্যান্ড রাখা, যার পাশে একটা প্লেটের উপর কিছু বাদামের খোসা পড়েছিল, এক টুকরো আপেল, কিছু বাদাম, আর সম্ভবত কিছু কমলা লেবুর খোসা। সাধারণ আসবাবপত্র ছাড়া সেখানে টেবিলের কাছে কোনো চেয়ার ছিল না, শুধুমাত্র ফোগাট যেটা ব্যবহার করছিল সেটা ছাড়া। আমার এতটুকুই মনে আছে। না না, দাঁড়াও, টেবিলে একটা ছাইদানি রাখা ছিল, যার ঠিক পাশে পড়েছিল একটা অর্ধেক খাওয়া সিগার, যদিও ওখানে একটাই সিগার ছিল। দারুণ দারুণ, তাহলে তুমি সবই দেখেছো এবং তোমার সবকিছুই মনে আছে। এবার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি করে বুঝলাম ওখানে আরো একজন ছিল। না তো, বুঝলাম না। যদি অন্য কোনো রকম ছাই পড়ে থাকতো ছাইদানিতে, তাহলে বোঝা যেত। সাজেশনটা ঠিকই, কিন্তু শুধুমাত্র সেখানে এক ধরনের ছাই পড়েছিল, যেটা সেই সিগারের সাথে মিলে যায়। আচ্ছা, আমরা যখন সিঁড়ি দিয়ে নিচে নামি তখনকার সব কথা মনে আছে তোমার? তুমি মিসেস ক্লেটনের মেয়ের হাতে একটা তেলের বোতল দাও। একদম। সেটা তোমায় কোনো ইঙ্গিত দিচ্ছে না? এবার নিশ্চয়ই তুমি ধরতে পারছো। তাও তো ধরতে পারছি না। তাহলে আমি তোমায় বলবো না, তুমি সেটা যোগ্য নও। এখন ভাবো, আর যতক্ষণ না কোনো রকম ধারণা মন থেকে বের হচ্ছে ততক্ষণ এই বিষয়ে আর কোনো কথা বলবে না। জবাবটা অত্যন্ত স্পষ্ট, তুমি সেটা দেখতে পাচ্ছ, তোমার সেটা মনে আছে, আর এদিকে তুমি সেটাকে স্বীকার করছো না। আমি তোমার অলস চিন্তা শক্তিকে সমর্থন করে কথাটা বলবো না, যেখানে তুমি একটু চেষ্টা করলেই তা বুঝে ফেলতে পারো। গুড বাই, আমি এলাম। এখন একটা দরকারি কেস আছে যেটা আমি উপেক্ষা করতে পারবো না। তুমি এই কেসটা খুঁটিয়ে দেখতে চাও না? আর হেউড নিজের মাথা ঝাঁকাল। আমি পুলিশ নই, কেসটা ভালো হাতেই রয়েছে, তবে নিশ্চয়ই যদি কেউ আমার সাথে এই নিয়ে পরামর্শ করতে আসে তাহলে আমি নির্দ্বিধায় তা করব। কেসটা ভারী ইন্টারেস্টিং, কিন্তু তার জন্য আমার দৈনন্দিন কাজ বন্ধ রাখতে পারি না। স্বভাবতই আমি আমার চোখ খোলা রাখবো এবং মস্তিষ্ক চালিত রাখবো। মাঝে মাঝে এসব ব্যাপার কোনো চেষ্টা ছাড়াই আমাদের হাতে এসে পড়ে। সেই ক্ষেত্রে আইন মেনে চলা একজন নাগরিক হিসেবে আমি সাহায্য করতে প্রস্তুত। আসি এবার। আমি নিজেও একজন ব্যস্ত মানুষ, ফলে হেউটের ধাঁধা নিয়ে চিন্তা করার সময় আমার ছিল না। আদতেও যখন আমি সেটা নিয়ে চিন্তা করার সময় পেলাম, তখনও জবাবটা খুঁজে পেলাম না। তদন্তের 1 সপ্তাহ পর আমি চলে গেলাম বেড়াতে। তারপর হেউটের সাথে প্রায় 6 সপ্তাহ দেখা হয়নি। যখন ছুটি কাটিয়ে ফিরে এলাম, তখন আমরা লুজার্টি রেস্টুরেন্টে গেলাম ডিনারের জন্য। সম্প্রতি কয়েকবার এখানে এসেছি আমি, বলল হেউট। এখানের খাবারটা বেশ দারুণ। না না, ওই টেবিলটা না। আমি যখন খালি কর্নারটার দিকে যাচ্ছিলাম, তখন সে আমার হাত ধরে বলে। সে আমায় নিয়ে যায় একটা বড় টেবিলের সামনে, যেখানে একজন যুবক, যার গায়ের রং চাপা, রোগা শরীর এবং বেশ লম্বা, যথারীতি বসে রয়েছে। আমরা তার বিপরীত দিকে সিটে বসে পড়লাম।
আমরা বসা মাত্র হেউড সাইকেল চালানো নিয়ে অনবরত কথা বলা আরম্ভ করে দিল। ব্যাপারটা আমায় ভারী অবাক করল, কারণ একটু আগে আমরা সাহিত্য নিয়ে কথা বলছিলাম, আর আমি জানতামও না যে হেউড সাইকেলের প্রতিও এত আগ্রহ রাখে। যাই হোক, একজন সাংবাদিক হবার দরুন আমার সব বিষয়ে একটু আধটু জ্ঞান রয়েছে, তাই নিজের দিক থেকেও কোনোভাবে কথা চালিয়ে গেলাম। আমরা যখন আলোচনা করছি তখন লক্ষ্য করলাম উল্টো দিকে বসে থাকা যুবকটিও তাতে আগ্রহ বোধ করছে। গায়ের রং কালো হওয়া সত্ত্বেও তাকে দেখতে বেশ সুন্দর, কিন্তু তার চোখে কঠোর এবং রাগী একটা ভাব রয়েছে। হেউড বকে যেতেই লাগলো, আর আমাদের প্রতিবেশীটির মুখের ভাব ধীরে ধীরে হাসি খুশি হতে শুরু করলো। নিশ্চয়ই আজকের দিনে অনেক ভালো ভালো সাইকেলিস্ট রয়েছে, কিন্তু আমি আগ্রহী আজ থেকে 5, 10 বা 15 বছর আগের ভুলে যাওয়া চালকদের উপর। যেমন ধরো অসমন্ড, এখনকার রাইডারদের থেকে সে অনেক বেটার ছিল, আর আমার বিশ্বাস ফার্নিভাল যখন তার শীর্ষে ছিল সেটাকে আর পার করা কারো পক্ষেই সম্ভব নয়। কিন্তু বেচারা কর্টিস, সত্যি বলতে গেলে সে বাকিদের মতোই দুর্দান্ত ছিল। কেউ কর্টিসকে পরাজিত করতে পারেনি, শুধুমাত্র দাঁড়াও একটু ভাবি, কর্টিসকে কে হারিয়েছিল তার নামটা ঠিক মনে পড়ছে না। লাইলস। বিপরীতে বসে থাকা যুবকটি কথা বলে উঠল। ইয়েস ইয়েস, হ্যাঁ সেটা লাইলস, চার্লি লাইলস। সেটা বোধহয় চ্যাম্পিয়নশিপ ছিল, তাই না? মাইল চ্যাম্পিয়নশিপ 1880। বাকি তিনটে যদিও কর্টিসই জিতেছিল। হ্যাঁ ঠিক ঠিক, আমি কর্টিসকে দেখেছিলাম যখন সে প্রথমবার 2.5 মাইলের রেকর্ডটা ভাঙে। এবং পরপরই হেউড শুরু করে দেয় সাইকেলের কথা, ট্রাইসাইকেলের কথা, রেকর্ড, সাইকেলিস্টের নাম, যেমন হিলার, সিনিয়র, নয়েল হুটিং, টেলারসন এবং অ্যাপেলিয়ার্ডের কথা। যুবকটিও বেশ উৎসাহ নিয়ে তার সাথে যোগ দিল, যেখানে আমি পড়ে গেলাম একা। তাদের কথার কিছুই আমার মাথায় ঢুকছিল না। পরে দেখা গেল আমাদের এই নতুন বন্ধুটি কিছু বছর আগে একজন নামকরা সাইকেলিস্ট ছিল। হেউডের অনুরোধে সে গর্বের সাথে তার চকচকে সোনার মেডেলটাও দেখায় আমাদের। সে এটা তখন যেতে যখন উঁচু সাইকেলগুলো বেশ জনপ্রিয় ছিল এবং ট্র্যাকের অবস্থাও তেমন ভালো ছিল না। সে নিজের কপালের একটা নীল দাগের দিকে ইঙ্গিত করল, জানালো এটা হলো সেই ট্র্যাকে অ্যাক্সিডেন্টের ফলে হয়। সে আমাদের এমন এক দুর্ঘটনার কাহিনীও শোনায় যেখানে তার দুটো দাঁত ভাঙে, সেই সাথে আরও অনেক জায়গায় লাগে। হাসার সময় দাঁতের মাঝের ফাঁক আমাদের চোখে পড়ছিল। একটু বাদেই ওয়েটার ডেজার্ট নিয়ে এলো। যুবকটি একটা আপেল বেছে নিল সেখান থেকে। টেবিলে নাট ক্র্যাকার এবং ফল কাটার একটা ছুরি রাখা ছিল। হেউড ছুরিটা নিয়ে যুবকটির দিকে এগিয়ে দিল। না না ধন্যবাদ, বলল সে। আমি একটা আপেলকে মুছে নিই, ছোলার প্রয়োজন হয় না। যদিও এটা ভুল, তবে যেগুলোর খোসা একটু বেশি মোটা হয় সেগুলোই ছুলি, বলে সে আপেলটা চিবোতে শুরু করে দিল। একটু বাদে সে মাথাটা ঘোরায় কফি অর্ডার করার জন্য। ওয়েটার তখন অন্যদিকে তাকিয়েছিল, তাই তাকে দুবার ডাক দিতে হল। আর ঠিক এই সময় আমায় অবাক করে দিয়ে দেখলাম হেউড যুবকটির খাওয়া অর্ধেক আপেলের টুকরোটা ঝট করে তুলে নিল, তারপর পুড়ে নিল নিজের পকেটে। তারপর দৃষ্টি নিয়ে চলে গেল সিলিংয়ের দিকে এবং ভান করল যেন চিন্তায় হারিয়ে গেছে। যুবকটি যখন ফিরল তখন খানিক অবাক হয়ে নিজের প্লেট এবং টেবিল ক্লথের আশপাশটা নজর ফেরাল। তারপর তীক্ষ্ণ চোখে চাইল হেউডের দিকে, কিন্তু কিছু বলল না। পরিবর্তে কফিটা শেষ করল সে, সেই সাথে শান্ত দৃষ্টিতে হেউডকে পর্যবেক্ষণ করে চলল। এরপর বিল মিটিয়ে চলে গেল সে। সাথে সাথে হেউড উঠে দাঁড়ালো, পাশে রাখা ছাতাটা তুলে নিল সে। ঠিক যখন দরজার কাছে পৌঁছেছে সে, যুবকটি আচমকা ঘুরে দাঁড়াল। আপনার ছাতাটা, বলল হেউড। হ্যাঁ ধন্যবাদ। কিন্তু যুবকের চোখ স্বাভাবিক কঠোরতা থেকে বেশি মনে হলো। চোয়াল শক্ত হয়ে গেছে। ঘুরে দাঁড়িয়ে সে বেরিয়ে গেল।
হেউড আবার ফিরে এলো আমার কাছে। বিল মিটিয়ে দাও, বলল সে। এবং বাড়ি ফিরে যাও। আমি একটু পরে আসছি। এই লোকটাকে ফলো করতে হবে। এটা সেই ফোগাট কেস। সে বেরোনোর সময় কানে এলো ঘোড়ার গাড়ির শব্দ, এবং তার পরপরই আরও একটা গাড়ি। আমি বিল মিটিয়ে ফিরে গেলাম বাড়িতে। হেউড ফিরে এলো 10টার সময়। মিস্টার সিডনি মেসন, বলল হেউড। ফোগাট খুনের কেসে পুলিশ কাল থেকে এই লোকটার খোঁজ শুরু করবে। সে বেশ বুদ্ধিমান একজন। আমার দেখা বুদ্ধিমান লোকগুলোর মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধি বোধহয় সেই রাখে। আর আজ সন্ধ্যায় দুবার আমার চোখে ধুলো দিতে সে সক্ষম হয়েছে। মানে যে লোকটা লুজাটিতে আমাদের উল্টো দিকে বসেছিল সে? হ্যাঁ, আমি তার নাম জেনেছি। সে যেই সোনার মেডেলটা আমাদের দেখিয়েছিল সেটা থেকে। তবে যখন কথা তার ঠিকানায় আসে, সেখানে সে আমার সাথে প্রতারণা করে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে আমায় সন্দেহ করেছিল, এবং সেই জন্য ইচ্ছা করে নিজের ছাতাটা ফেলে চলে যায়, দেখার জন্য যে আমি কতটা লক্ষ্য করেছি। দুর্ভাগ্যবশত আমি তাড়াহুড়া করে ফেলি এবং তার ফাঁদে পা দিয়ে বসি। সে লুজারি থেকে বেরিয়ে গাড়ি ভাড়া করে এবং আমি তার পিছু নিই। সেটা এক আলাদাই অনুধাবন ছিল। গাড়ির 2 ড্রাইভার আমাদের থেকে ভালোই কামিয়ে নিয়েছে আজ। তারপর যথারীতি সে একটা বাড়িতে প্রবেশ করে এবং আমি সেখানে ঠিকানা লিখে নিয়েছি। যদিও আমার মনে হয় না সে ওখানে থাকে বলে। নিজের আস্তানায় যেচে নিয়ে যাওয়ার লোক সে নয়, কিন্তু পুলিশ হয়তো কিছু সূত্র সেখান থেকে খুঁজে বের করতে পারে। যাই হোক, তুমি সেই সহজ ধাঁধার উত্তরটা খুঁজে বের করতে পেরেছো? এখন তো সেটা আরো বেশি পরিষ্কার, তাই না? বোধ হয় তোমার চুরি করা সেই আপেলের সাথেই নিশ্চয়ই সেটা জড়িত রয়েছে। বোধ হয়। আর এ নিরীহ মানুষ, একটু বুদ্ধি খাটাও। আমাদের আবার মিসেস ক্লিটনের থেকে সেলাইয়ের তেলটা ধার নিতে হবে। সেদিন রাতে যখন আমরা ফোগাটের ঘরে ঢুকি, তুমি লক্ষ্য করো বাদামের খোসা এবং কিছু আধ খাওয়া আপেলের টুকরো, এবং সেটা তোমার মনেও থাকে। তবু তুমি এটা বোঝো না যে সেই আপেলের টুকরো এক গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। এটা ঠিক আমি আশা করিনি আমার মতো তুমিও একই সিদ্ধান্তে আসবে, কারণ আমার হাতে 10 মিনিট সময় ছিল সেই আপেলটা পরীক্ষা করার। কিন্তু তাও অন্তত তোমার সেই সম্ভাবনার কথাটা মাথায় আনা উচিত ছিল। প্রথমত, আপেলটা ছিল সাদা যখন আমরা ওটা দেখি। সাধারণত যখন আমরা আপেলে কামড় দিয়ে সেটা রেখে দিই, সেটার রং হতে শুরু করে লালচে বাদামি। বিভিন্ন আপেলের এই রং ছড়িয়ে যাওয়ার গতি হয় ভিন্ন। বাদামি রং নেওয়া শুরু হয় মাঝখান থেকে। এটা এমন একটা ছোট তথ্য যেটার দিকে বেশিরভাগ মানুষ নজর দেয় না, কিন্তু আমার জায়গায় থাকা মানুষের জন্য এই তথ্য খুব জরুরি। সাইডবোর্ডে যে আপেলটা আমরা পাই সেটা ছিল নিউটাউন বা ওই জাতীয় কিছু, যেটা তার মধ্যিখানে রং ছড়ানো শুরু করে আনুমানিক 20 থেকে 30 মিনিটের মধ্যে, আর বাকি জায়গায় ছড়াতে আরো 15 মিনিট লাগে। যেহেতু সেই আপেলটার বেশিরভাগটাই ছিল সাদা রং, শুধুমাত্র মধ্যিখানে বাদামি রং পড়েছে, ফলে এই অনুমান করাই যায় যে সেটা একটু আগেই খাওয়া হয়েছে, আমাদের দেখার 15 কি 20 মিনিট আগে। এই অনুমান বলে দেয় কেন সেই আপেলটাকে অর্ধেক খাওয়া হয়েছে। আমি আপেলটা পরীক্ষা করে দেখেছি এবং সেখানে এবড়ো খেবড়ো দাঁতের ছাপ পেয়েছি। যখন তুমি বাইরে ছিলে আমি সেখানে একটু তেল ঢালি এবং সাথে সাথে চলে যাই নিজের ঘরে, যেখানে এরকম দরকারের জন্য রাখা আছে প্লাস্টার অফ প্যারিস। আমি সেখানকার একটা ছাঁচ তুলে ফেলি যেখানে দাঁতের চিহ্নগুলো বোঝা যাচ্ছে। তারপর আমি আবার আপেলখানা যথাস্থানে রেখে দিয়ে আসি যাতে পুলিশেরা সেটা খুঁজে পায়। আমি যখন সেই ছাঁচে চোখ রাখি, দেখতে পাই যে মানুষ তাতে কামড় বসিয়েছে তার 2টো দাঁত নেই, একটা উপর দিকে আর একটা নিচের দিকে। যদিও সেটা সরাসরি নিজেদের বিপরীতে নয়। এবার মৃত মানুষটির নকল দাঁতের পাটি ছিল তীক্ষ্ণ এবং সমান, যেখানে কোনো দাঁত অনুপস্থিত নেই। সুতরাং অন্য কেউ এই আপেলে কামড় বসিয়েছে। আমি কি বলছি বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ, তুমি বলে যাও। সেখানে আরো অনেক সূত্র ছিল যেগুলো সেই একই দিকে ইশারা করছিল, যদিও সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। যেমন এটা ভারী অস্বাভাবিক যে ফোগাটের মতো একজন বয়স্ক মানুষ বাচ্চা ছেলের মতো খোসা না ছাড়িয়ে আপেল খাচ্ছে। এটা থেকে ধারণা করা যায় যে এই আপেল খেয়েছে
সে নিঃসন্দেহে একজন যুবক এবং স্বাস্থ্যবান। ফোগাটের বাড়ির জানলা নিয়ে আমাদের করা পর্যবেক্ষণ থেকে আমি জানতে পারি যে লোকটা লম্বা, চটপটে, সম্ভবত একজন জিমন্যাস্ট কিংবা নাবিক। এটাও বোঝা যাচ্ছিল যে ডাকাতি করা তার মতলব ছিল না, কারণ কিছুই চুরি যায়নি। মৃত্যুর আগে তাদের মধ্যে বন্ধুসুলভ কথাবার্তাও হয়েছে, সেটা মদ আর আপেল খাওয়া দেখি স্পষ্ট। আমি জানি না এসব পুলিশ লক্ষ্য করেছিল কিনা। যদি তারা তাদের শ্রেষ্ঠ গোয়েন্দাদের এই কেসে লাগায় তাহলে তাদের চোখে এটা পড়বে, কিন্তু তাদেরও মনে হবে এটা একটা আত্মহত্যা কিংবা দুর্ঘটনার ফলে তারা সেসব সূত্রকে উপেক্ষা করে যাবে। তদন্তের পর ব্যাপারটা নিয়ে ভাবার আমার কাছে তেমন সময় ছিল না, তবে আমি ঠিক করে রেখেছিলাম আমি সজাগ থাকব। যে লোকটাকে আমি খুঁজছি সে লম্বা, ইয়াং, ফিট এবং ভাঙা দাঁত আছে তার। বিশেষভাবে তার নিচের বাঁদিকে বরাবর একটা দাঁত নেই এবং আরও একটা যেটা উপর দিকে। এই সম্ভাবনাও ছিল যে এই লোকটাকে হয়তো আমি এর আগেও আশেপাশে দেখেছি কোথাও, কিন্তু এটাও হতে পারে আমি তাকে একেবারেই চিনি না। তুমি তোমার ছুটি কাটিয়ে যখন ফেরো তার কিছুদিন আগে আমি লক্ষ্য করি এই যুবকটাকে, যাকে চেনা চেনা ঠিক ছিল। মনে পড়ে একে আমি আমার অফিস বিল্ডিং এর কাছেই দেখেছি। তার সাথে আমার বর্ণনা মিলে যায়। সে লম্বা, ইয়াং, কিন্তু সেই মুহূর্তে আমি এক ক্লায়েন্টের সাথে ছিলাম, ফলে তাকে ভালো মতো পর্যবেক্ষণ করা হয়নি। যেহেতু আমি সক্রিয়ভাবে এই কেসে কাজ করছিলাম না এবং সেখানে অনেক লম্বা মানুষ ছিল, তাই আমি অতটা মনোযোগ দিইনি। কিন্তু আজ যখন আমি এই একই যুবককে ওখানে বসে থাকতে দেখলাম, সুযোগ পেয়ে গেলাম তাকে একটু ভালো করে জানার। আর সত্যি তুমি ওর থেকে সব বের করতে সক্ষম হয়েছো? হ্যাঁ, ওকে কথায় আকৃষ্ট করার কাজটা সহজ ছিল। সাইকেলিস্টরা সচরাচর বেশি কথা বলে, বিশেষ করে যারা নতুন এবং যারা অভিজ্ঞ। যখন তুমি ঘাড়টা হালকা কুঁজো করা, ফিট এবং স্বাস্থ্যবান একজনের সামনে পড়বে এবং তার হাতের ঘড়ির সাথে নিজের মেডেলটা লাগানো, তখন তার সাথে সাইক্লিং নিয়ে কথা বলার বাজিটা একেবারে নিরাপদ। আমিও ঠিক একই কাজটাই করেছি আজ মিস্টার মেসনের সাথে। মেডেলে আমি তার নাম দেখেছিলাম এবং ওই দাঁতটাও দেখার সুযোগ আমার হয়েছিল। আদতে সেই কথাটা সে নিজের মুখেই বলে। এবার সেখানে অনেক লম্বা এবং অ্যাথলেটিক মানুষ ছিল, যাদের হয়তো কারো কারো কিছু দাঁত নেই, কিন্তু আমি লক্ষ্য করেছিলাম মিস্টার মেসনের ঠিক সেই জায়গার দাঁত নেই যেমনটা আমি আপেলে খুঁজে পেয়েছিলাম সেদিন। আর তার বাকি দাঁতগুলো অসমতল, ঠিক যেমনটা ছাঁচে রয়েছে। আর সেইভাবেই সেই ক্ষুদ্র তথ্যগুলো হয়ে গেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে এবার দলা পাকানো একটা প্লাস্টারের টুকরো পকেট থেকে বের করল। সেটার সাইজ 3 ইঞ্চির মতো হবে। প্লাস্টারের এক ধারে একটা ছবি ফুটে রয়েছে অসমতল দাঁতের, যেখানের একটা দাঁত নেই। কিছু কিছু লক্ষ্য করার মতো ব্যাপার সেখানে রয়েছে, যেমনটা আমার বন্ধু ব্যাখ্যা করল। আবার বলতে শুরু করলো সে। এটুকুই যথেষ্ট ছিল আমার এই লোকটার পিছু নেওয়ার জন্য। কিন্তু সে আমায় দারুণ একটা সুযোগ দিল যখন আপেলের অর্ধেকটা খেয়ে প্লেটে রেখে মাথাটা ঘোরালো। আমার বিশ্বাস আমি খুব একটা ভদ্রতা দেখাইনি এবং খানিক ঝুঁকিও নিয়েছিলাম, কিন্তু ওটা চুরি করা থেকে নিজেকে আমি আটকে রাখতে পারিনি। তুমি তো দেখেছো আমি করেছি। এই দেখো সেটা। সে নিজের কোটের পকেট থেকে আপেলটা বের করে আনল। কামড় দেওয়ার একটা অংশ সে ছাঁচের একটা অংশের সাথে মিলিয়ে দেখালো। অবিকল তা মিলে গেল। ঠিক একইভাবে অন্য অংশটাও মিলে গেল। এরপর আর কিছু লুকানোর থাকে না, বুঝলে? শুধুমাত্র একটা মানুষের দাঁত অনুসরণ করে এত দূর অব্দি যাওয়া যায়, একেবারে কারো বুড়ো আঙুলের মতো। তুমি দুজন মানুষকে একই রকম ভাবে কামড় দিতে দেখবে না, সে তাদের দাঁত একই রকম হোক বা নাই হোক। এবার মিসেস ক্লেটনের এই তেলটা, আমরা এই আপেলটারও একটা ছাঁচ তুলব, তারপর মেলাবো। সে আপেলটায় তেল ঢালল, কাগজে করে খানিকটা প্লাস্টার নিল, আমার জলের জগটাও নিল, তারপর বানিয়ে ফেললো শক্ত একটা ছাঁচ। আগেরটার মতো ঠিক হলো না, কিন্তু দাঁতের ছাপগুলো একেবারে হুবহু। এতটুকুতেই কাজ হবে বলে মনে হয়, বলল হেউড। কাল সকালে ব্রেড, আমি এসব কিছু একটা পার্সেলে পুরব এবং নিয়ে যাব বাউ স্ট্রিটে। কিন্তু এই প্রমাণ যথেষ্ট হবে? পুলিশের কাজের জন্য যথেষ্ট,
সেই মানুষটা ছিল এবং বাকি সবকিছু সেদিন যা যা হয়েছিল সেসব কিছু সহজ একটা তদন্তের ব্যাপার মাত্র, আর সেটা পুলিশের কাজ। পরের দিন ব্রেকফাস্ট টেবিলে সবেমাত্র বসেছিলাম যখন হেউড আমার ঘরে এসে ঢুকল এবং একটা লম্বা কাগজ ফেলে ধরল আমার সামনে। আমাদের গত রাতের বন্ধুটির থেকে এসেছে, পড়ে দেখো। চিঠিটা কোনো তারিখ ছাড়াই লেখা হয়েছে। সেটা অনেকটা এই রকম: টু মিস্টার মার্টিন হেউড, স্যার, আমি আপনার বুদ্ধির প্রশংসা করবই। সন্ধ্যের সাক্ষাতেই আপনি আমার নাম জেনে ফেলেন। তবে আমি আমার ঠিকানা আপাতত আপনার থেকে লুকিয়ে রেখেছি। যদিও এই চিঠি যখন আপনি পড়ছেন তখন আপনি আইনের লিস্ট থেকে খুঁজে পাবেন আমি একজন সলিসিটার, কিন্তু সেটা আপনার তেমন কাজে লাগবে না, কারণ আমি এখান থেকে সরে পড়ব, যেখানে আপনি আমায় খুঁজে পাবেন না। আপনাকে দেখেই আমি চিনতে পারি, এবং সেই অবস্থায় নিজেকে ফাঁসিয়ে নেওয়াটা আমার নিজেরই বোকামি ছিল। ভাবিনি ব্যাপারটা এতটা বিপজ্জনক হবে, বিশেষ করে যখন আমি আপনাকে তদন্তের সময় দেখেছিলাম। তবে আপনার অভদ্রভাবে আপেলটা নিয়ে নেওয়ার ব্যাপারটা আমায় অবাক করে। এমনকি আমার সন্দেহ হয় আপনি আদৌ ওটা নিয়েছিলেন কিনা। কিন্তু সেটাই ছিল আমার প্রতি প্রথম ইঙ্গিত যে আপনি কোনো একটা খেলা খেলছেন, যদিও আমি বুঝতে পারছিলাম না সেটা কি। তখন আমার মনে পড়ে সেদিন ওই বাড়িতে মদের পরিবর্তে আমি আপেল খাচ্ছিলাম। তখন আমি অনুমান করি আপনি সেটা নিয়ে অন্যটার সাথে মিলিয়ে দেখতে চান, যেটা মরাটার ঘরে আমি রেখে এসেছিলাম। তবে আপনার গোয়েন্দা পদ্ধতি আমি পুরোপুরি বুঝতে পারছিলাম না। আমি আপনার বুদ্ধি এবং প্রশংসার কথা শুনেছিলাম। আমি নিজেকেও একজন বুদ্ধিমান হিসেবেই মনে করি, কিন্তু আজ রাতে আমাকে মানতেই হবে আপনার দক্ষতা আমাকেও ছাড়িয়ে গেছে। আমি জানি আপনাকে কে পাঠিয়েছিল আমাকে খুঁজে বের করতে, বা আপনি কি করে জানলেন যে লোকটাকে আমি খুন করেছি। কিন্তু আপনার প্রতি যথেষ্ট শ্রদ্ধা হয়েছে, যার জন্য আমি চাই না আপনি আমায় একজন জঘন্য অপরাধী হিসেবে মনে করুন। আমার কাছে কয়েক ঘন্টা সময় রয়েছে। আমি চাই এই ঘটনার একটা ব্যাখ্যা দিতে, যাতে আপনি বুঝতে পারেন এখানে দোষটা আমার পুরোপুরি ছিল না। আমি মানছি আমি খুব তাড়াতাড়ি রেগে যাই, কিন্তু আমি সেই একটা অপরাধের কথা ভুলতে পারিনি, যেটার ফলে আমাকেও একটা অপরাধ করতে হয়। এই যে মানুষটা ফোগাট, সে আমার বাবার মান সম্মান সকলের সামনে নষ্ট করে দেয়, এবং যার দরুন লজ্জার ফলে আমার বাবার মৃত্যু হয়। ফোগাটের জন্য আমার মাও মারা যান, যদিও সেটা সরাসরি খুন ছিল না। সে ছিল একটা চোর এবং একটা ভণ্ড, আর সেটাই আমার মাথা গরম করে দিয়েছিল। আমার বাবার কথা আমার তেমন মনে নেই, কিন্তু এটা বুঝেছি যে তিনি দুর্বল ছিলেন এবং অনেক বিষয়ে তিনি সক্ষম ছিলেন না। ওনার ব্যবসার কোনো রকম দক্ষতা ছিল না, এবং অর্থনৈতিক বিষয়গুলো বুঝতে ওনার বেশ সমস্যাও হতো। অন্যদিকে ফোগাট ছিল টাকার হেরফের করায় মাস্টার, এবং কোম্পানির প্রচার ও ট্রেডিং করে টাকা কামানোর কৌশল দারুণ জানত। তবে কিছু বছর আগে ফোগাট বড় রকমের অর্থনৈতিক বিপর্যয়ে পড়ে, যেটা তার খ্যাতিকে কলঙ্কিত করে তোলে। তাই সে তখন আমার বাবার সাথে গোপনে অংশীদারি করে, যেখানে ব্যবসায় মুখ্য ভূমিকায় মুখ হিসেবে থাকবে আমার বাবা, এবং কি কি করতে হবে সেই উপদেশ দেবে ফোগাট। ব্যবসা ছোটোখাটোভাবেই শুরু হয় এবং ধীরে ধীরে বড় হতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা অসৎ হতে থাকে। আমার বাবা ফোগাটকে পূর্ণ বিশ্বাস করতেন এবং তার দেওয়ার নির্দেশ মতোই কাজ করে যেতেন। প্রতিদিন কিনতেন, বিক্রি করতেন এবং নথিপত্র সাইন করতেন। সেই সাথে এই অংশীদারিত্বের সম্পূর্ণ দায়িত্ব নিজের ঘাড়ে নিতেন। অন্যদিকে ফোগাট সবকিছুর আড়ালে থাকত, কোনো হিসাব ছাড়া লাভের টাকা ঝেড়ে দিত। সোজা কথায় আমার বাবা ছিলেন একজন ধূর্ত জোচ্চোরের হাতের একটা খেলনা মাত্র। সে ছায়ায় থেকে সবকিছু নিয়ন্ত্রণ করত। অবশেষে যে 3টে কোম্পানির দায়িত্ব আমার বাবার কাঁধে ছিল, সেটা সব ডুবে যায়। এই সমস্ত কোম্পানিকে জালিয়াত হিসেবে গণ্য করা হয়, যেখানে ফোগাট এসবের থেকে দূরে সরে পড়ে।
থেকে যায় শুধুমাত্র আমার বাবা। প্রথমে ধিক্কার, তারপর কারাবাস। সব কিছুর জন্যে তাকেই দায়ী করা হয়। ফোগাটের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না এবং আমার বাবার কাছে শাস্তির থেকে বাঁচার কোনো পথ ছিল না। তার 3 বছরের জেল হয়। যে লোকটা তার সুবিধা নিয়ে সব কিছু করে তাকে আর পাওয়া যায় না। শেষে লজ্জা এবং দুঃখে হার্ট অ্যাটাকে মারা যান তিনি। আমি সেই সময় এসব কিছুই জানতাম না। আমার মনে আছে ছোটবেলায় আমি বারবার মাকে জিজ্ঞেস করতাম কেন আমার বাবা বাড়িতে নেই, যেমনটা বাকি বাচ্চাদের রয়েছে। না বুঝে এইভাবে আমি তার হৃদয়কে আঘাত করে যাচ্ছিলাম। আমার তখনকার আর এখনকার স্মৃতি অনুযায়ী তিনি হলেন একজন দুঃখী রুগ্ন মহিলা, যিনি শুধু কাঁদেন আর আমাকে কখনোই তার চোখের আড়াল হতে দিতে চান না। ধীরে ধীরে যখন আমি বড় হলাম, আমি জানতে পারলাম আমার মায়ের দুঃখের কারণটা। তার কাছে আর কোনো কিছু ছিল না, তাই উনি তার ব্যথা আমার সাথে ভাগ করে নেন। আমার বোধশক্তি হয়তো কম বয়সী হয়ে গিয়েছিল, কারণ সেই কম বয়সেই যতদূর আমার মনে পড়ে সব জানার পর আমি টেবিল থেকে একটা ছুরি হাতে তুলে নিই আর চাই সেই লোকটাকে খুন করতে যে আমার বাবাকে জেলে পাঠিয়েছে। ফলে আমার মাকে আবার কাঁদিয়ে দিই। একটা ব্যাপার ছিল, আমি সেই লোকটার নাম জানতাম না যে আমার বাবার এই অবস্থার জন্য দায়ী ছিল। যখন আমি আরো বড় হলাম, আমি মাকে জিজ্ঞেস করা শুরু করলাম লোকটার নাম কি, কিন্তু উনি সবসময় তা বলতে প্রত্যাখ্যান করতেন। তিনি শুধু আমায় বলতেন প্রতিশোধ নেওয়া আমার কাজ নয়, এসব কিছু উপর মহলের উপর ছেড়ে দেওয়াই উচিত। তখন আমার বয়স 17, যখন আমার মা মারা যায়। আমার বিশ্বাস তার আমার প্রতি ভালোবাসা এবং আমাকে সুস্থভাবে বড় হয়ে একটা জীবন শুরু করতে দেখার ইচ্ছাই ওনাকে বাঁচিয়ে রেখেছিল। এরপর আমি জানতে পারি দুঃখ কষ্টে থাকা সত্ত্বেও উনি এত বছর ধরে আমার জন্য বেশ কিছু টাকা জমিয়েছিলেন। দেখা গেল এই টাকা আমার শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট কাজে আসে। অন্যদিকে আমার বাবার উকিলের থেকেও যথেষ্ট সাহায্য পাই। তার পরের বছরগুলো ঘটল একটু অন্যভাবে। আমি সেই উকিলের ক্লার্ক হিসেবে কাজ করি, যিনি বেশ দয়ালু ছিলেন। ধীরে ধীরে আমি তাদের ফার্মে একজন দক্ষ অ্যাসিস্ট্যান্ট হয়ে যাই। আর মায়ের শেষ ইচ্ছার কথা তারা বেশ ভালো মতোই পালন করেছিল, যাতে আমি কোনোভাবে সেই লোকটার ব্যাপারে জানতে না পারি যে আমার বাবার মৃত্যুর জন্য দায়ী। সেই লোকটার সাথে আমার প্রথম দেখা হয় ক্লিফটন ক্লাবে। সেখানে আমি এক বন্ধুর সাথে গিয়েছিলাম, যে ওখানের একজন মেম্বার। তখন আমি লক্ষ্য করি লোকটার মধ্যেকার অস্বস্তিটা। 1 সপ্তাহ পর ব্যবসার কাজে একজন সলিসিটরের সাথে আপনার অফিসটা যেখানে, সেই বাড়িতে গিয়েছিলাম। সেখানে মিস্টার ফোগাটের সাথে প্রায় ধাক্কা লেগে গিয়েছিল সিঁড়িতে। আমায় দেখা মাত্র মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করে তার। এমন কিছু ছাপ ফুটে ওঠে যার মানে আমি ঠিক বুঝে উঠতে পারি না। সে তখন জানতে চায় আমি কি তার সাথে দেখা করতে এসেছি কিনা। আমি বলি, না তো, আমি জানিও না আপনি এখানে থাকেন। আমি অন্য একজনের সাথে দেখা করতে এসেছি। আপনি ঠিক আছেন তো? সে আমায় সন্দেহের চোখে দেখে এবং বলে তার শরীর ভালো নেই। এরপর তার সাথে আমার 2 কি 3 বার দেখা হয়। আমি বেশ নরমভাবেই কথা বলতাম, কিন্তু তার ব্যবহার ধীরে ধীরে অত্যাধিক বন্ধুত্বপূর্ণ হয়ে গেল। অনেকটা চাটুকারিতার মতো বলা যায়। এটা আমার কাছে বেশ অস্বাভাবিক মনে হলো, বিশেষ করে আমাদের বয়সের তফাতের জন্য। যাই হোক, আমি হাবভাব স্বাভাবিক রাখলাম। একবার সে আমায় আমন্ত্রণ জানালো তার বাড়িতে, তার নতুন কিনে আনা পেইন্টিংগুলো দেখার জন্য। যখন আমরা সেখানে ছিলাম, তখন সে তার বড় একখানা রিভলভার বের করে আনে। সে বলে, আমার বিশ্বাস আমরা একে অপরকে বেশ ভালো মতো চিনে গেছি মিস্টার মেসন, তাই নয় কি? যদি আপনার কর্মজীবনে কোনো রকম সাহায্যের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি সাহায্য করতে একেবারে প্রস্তুত। আমি জানি তরুণদের কত বাধার মুখোমুখি হতে হয়। হ্যাঁ। সে অদ্ভুতভাবে হেসে ওঠে, খানিক নার্ভাস মনে হয় তাকে। যদি তুমি কাল বিকেলে একবার আসো, তাহলে আমি তোমার সাথে একটা প্রস্তাবের বিষয়ে কথা বলতে পারি। তুমি কি ইচ্ছুক? আমি রাজি হয়ে গেলাম।
তার প্রস্তাবের বিষয়ে জানার কৌতূহলও হলো। হতে পারে এই অদ্ভুত মানুষটা আসলে খুবই দয়ালু এবং উনি আমায় সত্যিই সাহায্য করতে চান। হয়তো তার অস্থিরতা ওনার কথা বলার ধরনেরই একটা অংশ। আমার তেমন ঘনিষ্ঠ কোনো বন্ধু নেই, তাই এরকম সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। আমি গেলাম সেখানে এবং উনি আমায় সাদরে অভ্যর্থনা জানালেন, হয়তো একটু বেশি করে। আমরা বসে অনেকক্ষণ ধরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম। ভাবছিলাম কখন মিস্টার ফোগাট আসল কথায় আসবেন, যেটা শোনার জন্য আমি এসেছি। উনি আমায় ড্রিঙ্ক অফার করলেন এবং সেই সাথে সিগারেটও, কিন্তু আমি সেসব খাই না, কারণ আমি একজন অ্যাথলিট, তাই আমি না করে দিই। অবশেষে উনি আমার ব্যাপারে কথা বলা শুরু করেন। ওনার বিশ্বাস একজন সফল উকিল হবার সম্ভাবনা আমার অনেক কম, কিন্তু উনি নাকি শুনেছেন সাউথ আফ্রিকার কিছু জায়গায় তরুণ উকিলদের গুরুত্ব খুব বেশি। তিনি বললেন, যদি তুমি ওখানে যেতে চাও তাহলে আমি নিশ্চিত সেখানে গিয়ে সফলতা লাভ করে তুমি দারুণ টাকা কামাতে পারবে, এমনকি নিজে প্র্যাকটিস করার অনুমতিও তুমি কিনে ফেলতে পারবে। তোমাকে 500 ইউরো ধার দিয়ে আমি অত্যন্ত খুশি হব, কিংবা তার চেয়েও বেশি, যতটা তোমার প্রয়োজন হবে। আমি তো অবাক। প্রায় অপরিচিত একজন মানুষ কেন আমাকে 500 ইউরো কিংবা তার বেশি টাকা দিতে যাবে? কি এমন কারণ আছে আমার জন্য এমনটা করার? প্রস্তাবটা দয়াশীল, কিন্তু আমি ঠিক মেনে নিলাম না। আমি একজন ভদ্র পুরুষ এবং আত্মসম্মান বোধ আমার রয়েছে। যখন সে কথা বলে চলেছে তখন সে এমন কিছু বলে যেটা আমায় হতবাক করে। সে বলল, আমি চাই না আগে যা হয়ে গেছে সেই নিয়ে তুমি মন খারাপ করো। তোমার মায়ের আমাকে নিয়ে কিছু ভুল ধারণা ছিল, আর এটাই সকলের জন্য ভালো। তোমার বাবার দাম সব সময় থেকে যাবে। আমি চেয়ার সরিয়ে উঠে দাঁড়াই তার সামনে। এই মানুষটা যে একটু কষ্ট করে কথা বলছে, সেই চোর যে আমার বাবার সমস্যার জন্য দায়ী এবং যার জন্যে আমার বাবা মায়ের মৃত্যু হয়, সব কিছু আমার কাছে পরিষ্কার হয়ে গেল সাথে সাথে। সে ভেবেছিল আমি তার বিষয়ে সবটা জানি না, আর 500 ইউরো দিয়ে আমার মায়ের দুঃখ কষ্টের কথা সব ভুলিয়ে দিতে চেয়েছিল। সেই 500 ইউরো যেটা সে আমার বাবার থেকে চুরি করেছিল। আমি কিছু বললাম না। মায়ের অবস্থার কথা ভেবে এবং আমার অপমানের কথা ভেবে আমি রাগে ফুঁসে উঠছিলাম। যদি সেই মুহূর্তে সে কোনো প্রকার অনুশোচনা দেখাতো তাহলেও হয়তো সে সেদিন বেঁচে যেত, কিন্তু সে চোখ মেলালোই না। অজুহাত দিয়ে চলল, বলে চলল অযৌক্তিকর সন্দেহের কথা। আমি ওকে কথা বলে যেতে দিলাম। যথারীতি সে মুখ তুলে তাকায় এবং আমার মুখ চোখে পড়ে তার। ভয় পেয়ে যায় সে। আমি হাতে ধরে রয়েছি তার পিস্তলটা, তাক করা তারই দিকে। আমি সেখানেই গুলি করে দিই ওকে। তারপরও যে আমার মন ধীর স্থির এবং শান্ত ছিল সেটাই অবাক করার মতো। আমি টুপিটা চাপিয়ে হেঁটে গেলাম দরজার দিকে, কিন্তু সিঁড়িতে শুনতে পেলাম পায়ের শব্দ, সেই সাথে মানুষের গলা। দরজাটা ভিতর থেকেই বন্ধ ছিল, তাই ভাবলাম ওটা ওরমভাবেই থাকুক। আমি এবার চলে এলাম পিছন দিকে। খুব সাবধানে খুলে ফেললাম জানলাটা। নিচে দেখলাম পুরো ফাঁকা, পা রাখার কিছু নেই, আর উপর দিকে মসৃণ দেওয়াল। কিন্তু একদিকে যেদিকে ছাদটা হেলে রয়েছে সেখানে একটা লোহার নল রয়েছে, যেটা শক্ত বন্ধনী দিয়ে আটকানো। বুঝে গেলাম এই একটাই বিকল্প রয়েছে আমার কাছে। আমি উঠে পড়লাম জানলার ফলকের উপর, তারপর খুব সাবধানে বন্ধ করলাম জানলাটা। সেই সময় বাইরের লোকেরা দরজায় টোকা মারছে। জানলার ফ্রেমটা ধরে হাত বাড়িয়ে ছুঁয়ে ফেললাম নলটা, তারপর শরীরটাকে দোল খাইয়ে ছুঁড়ে ফেললাম ছাদের উপর। আমাকে সেদিন অনেক কটা ছাদ লাফিয়ে লাফিয়ে যেতে হয়েছে, যতক্ষণ না একটা সিঁড়ি খুঁজে পেয়েছি ততক্ষণ। অবশেষে রাস্তার ধারে একটা বাড়ি মেরামত হচ্ছে, সেখানে সিঁড়ি পাওয়া গেল। সেটা বেয়ে নিচে নেমে আসি। আমি সময় নিয়ে গুছিয়ে লিখে এতটুকু বলার চেষ্টা করছি যে আমি ছাড়া সেই মানুষটি যে জানে আমি ফোগাটকে খুন করেছি, তাকে বোঝানো আমার ক্রিয়াকলাপ কতটা খারাপ ছিল।
আমি জানি না আমি যা বললাম তার মধ্যে আপনি কতটা জানেন। আমি মানছি আমি ভুল, এবং আমি কাজটাও ভুল করেছি, কিন্তু আমি সব সত্যিটাই বললাম। আপনি এটা আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবেন, আর আমি সেটা আমারটাই দেখব। আর আমার কিছু করার নেই। এক্ষেত্রে আমার মায়ের কথাটাই আমার আগে মনে পড়ে। আশা করি আপনি একজন মানুষের অদ্ভুত আচরণকে ক্ষমা করতে পারবেন, কিংবা বলা ভালো একজন অপরাধীকে, যে সেই লোকটাকে বিশ্বাস করেছে, যে লোকটা তাকে ধরতে চায়। চিঠিটা এখানেই শেষ করলাম স্যার। আপনার অনুগত ভৃত্য, সিডনি মেসন। আমি লেখাটা মনোযোগ দিয়ে পড়ে ফিরিয়ে দিলাম হেউডের হাতে। এটা পড়ে কি মনে হচ্ছে? জিজ্ঞেস করল সে। মেসন একজন শক্ত মনের মানুষ, সে কোনোভাবেই বোকা নয়। আর এখানে সে যা বলেছে তা যদি সত্যি হয়, তাহলে বলবো ফোগাটের মধ্যে একজন মানুষ পৃথিবীতে না থাকলে কোনো ক্ষতি হবে না। ঠিক, যদি এই কথাগুলো সত্যি হয় তবে। আর আমার মনও এটাকে বিশ্বাস করতে চাইছে। আর চিঠিটা কোথায় পোস্ট করা হয়েছিল? কোথাও না, এটা অন্য একজনের দ্বারা আমার কাছে পৌঁছানো হয়েছে আজ সকালে, কোনো স্ট্যাম্প ছাড়া। হতে পারে সে নিজে এসেই আমার দরজার দোরগোড়ায় এটা রেখে গেছিল রাতের দিকে। পেপারটা বলে হেউড কাগজটা আলুর সামনে নিয়ে ধরল। কোনো উল্লেখযোগ্য চিহ্ন কোনো নেই। কি মনে হয় সে কোথায় যেতে পারে? নো আইডিয়া। কেউ কেউ হয়তো ভাবতে পারে সে আত্মহত্যা করেছে, কারণ এক জায়গায় সে বলেছে সকলের ধরাছোঁয়ার বাইরে। কিন্তু আমার মনে হয় না সে ওই ধরনের মানুষ, তাই বলাটা কঠিন। আমরা তার পুরনো ঠিকানায় জিজ্ঞেস করে দেখতে পারি, কিন্তু তার মতো মানুষ যখন বলছে তাকে খোঁজা সহজ নয়, তার মানে সেটাই সত্যি। তাকে হালকা চোখে দেখলে চলবে না। কি করবে এখন? লেটার বক্সে পুরে দেবো চিঠিটা, পুলিশের প্রমাণ হিসেবে। সেন্টিমেন্টকে সরিয়ে রেখে আমি আইনের দিকেই যাব। আর যদি আপেলটার কথা বলি, তাহলে পুলিশ যদি অনুমতি দেয়, তাহলে সেটা তোমাকে উপহার দেব। সেটা তুমি সাথে রাখবে, আর মনে করবে এই কেসে তোমার পর্যবেক্ষণ ক্ষমতা কতটা ফালতু ছিল। যখনই তোমার নিজের উপর একটু গর্ব হবে, ওটার দিকে একবার তাকিয়ে নিও, তাহলেই হবে। এই ছিল ইতিহাস সেই অর্ধেক খাওয়া আপেলটার, যেটা এতদিনে কুঁচকে প্রায় পাথর হয়ে গিয়েছে। এরপর আমরা আর কখনো মিস্টার সিডনি মেসনের ব্যাপারে কিছুই শুনিনি। পুলিশ চেষ্টা করেছিল, কিন্তু লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। তার ঘরের কোনো কিছুই ছোঁয়া হয়নি। কোনো রকম পরিকল্পনা ছাড়াই সে ঘর ত্যাগ করে। ফলে সে কোথায় গিয়েছে সেই বিষয়ে কোনো সূত্র আর পাওয়া যায়নি। শুনছিলেন আর্থার মরিসনের লেখা দ্য কেস অফ মিস্টার ফোগাট। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, গোয়েন্দা কাহিনী সিরিজ শেষ হয়ে গেল বলে যদি মন খারাপ হয়, তাহলে একটা ভালো খবর রয়েছে। আগামী সপ্তাহে আরও একজন গোয়েন্দা নিয়ে আসছি, তবে উনি ভূত প্রেতের গোয়েন্দা। আগামী সপ্তাহে নিয়ে আসছি জোসেফ শেরিডান লেফানোর লেখা গ্রিন টি। সেখানে এক ভূত বিশেষজ্ঞের সাথে পরিচয় করাবো আপনাদের। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের সপ্তাহে।